কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটার পর দেশে এসে এয়ারপোর্টে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়টা আমার সেই মুহূর্তেই ভেঙে গিয়েছিল। নির্দোষ দীর্ঘ 15টা বছর অন্ধকার মরণ গুহায় নানান হিংস্র জানোয়ারদের মাঝে কাটিয়ে দেওয়া কতটা না কষ্টসাধ্য ব্যাপার, সেটা হয়তো আমার চেয়ে বেশি অন্তত কেউ উপলব্ধি করতে পারবে না। এই 15 বছরে হাজার চেষ্টা করেও নিজের পরিবারের কারো সাথেই কোনো যোগাযোগ করতে পারিনি। বলতে গেলে তেমন কোনো মাধ্যমই ছিল না আমার হাতে। প্রত্যেকটা দিন কেটেছিল আমার মরণ যন্ত্রণার সমতুল্যে। বেঁচে থাকার আস্থায় হারিয়ে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম হয়তো ওই অন্ধকার গুহাতেই থাকা অবস্থায় একসময় অবসান ঘটবে আমার জীবনের প্রতিটা গল্পের, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এমনটা চায়নি। তিলে তিলে কষ্টের তীব্র প্রহার আমাকে মৃত্যুর বেশ কাছাকাছি নিয়ে এসেছিল, কিন্তু মৃত্যু আমায় নিজের সম্পূর্ণ দখলে নিয়ে যেতে পারেনি। তবুও কষ্ট ভরা বুকে খানিকটা হলেও বেঁচে থাকার ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল, এই ভেবে যে এখনো হয়তো আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমার স্ত্রী হয়তো কষ্টের তীব্র স্রোতের অতল গভীরে তলিয়ে গিয়েও প্রতিনিয়ত আমার অপেক্ষাতে প্রহরগুলো অশ্রুসিক্ত নয়নে আকাশে জল করতে থাকা তারাগুলোর মতো গুনছে। আমার জানা মতে আমার স্ত্রী সাদিয়ার এই ভূখণ্ডে কেউ নেই, অর্থাৎ সে অনাথ। কিন্তু কেই বা এই লোক যার সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার? মনের গহীন ঘরে সংশয় ভরে গেছে আমার। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা একটাই, আমার সংশয়গুলো যেন বাস্তবমুখী না হয়ে যায়। পা দুটো কাঁপছে আমার সামনে এগোতে, হয়তো পা দুটো বাধা প্রদান করার চেষ্টা করছে। থরথর করে কাঁপতে থাকা গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি। না জানি এত বছর পর হুট করে আমায় চোখের সম্মুখে দেখতে পেয়ে সাদিয়ার রিয়াকশনটা ঠিক কেমন হবে। কিছুটা নিকটে এসে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। ছোট ছোট দুটো ছেলে মেয়ে মা বাবা বলে জড়িয়ে ধরল তাদের। তার মানে যা সংশয় জন্মেছিল মনে, তাই সঠিক। ভালোবেসে বিয়ে করার 1 বছরের মাথায় অভাবের তাড়নায় বাধ্য হয়ে প্রবাসে পাড়ি জমাতে হয় আমাকে। কিন্তু তাৎক্ষণিক সাদিয়া প্রেগনেন্ট ছিল। সেখানে দিনরাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে আর্থিক অবস্থা বেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছিল আমার। ফোনে রোজ কথা হতো সাদিয়ার সাথে, এবং কথা হতো নিজ পরিবারের প্রতিটা সদস্যের সঙ্গে। সাদিয়ার এমন কোনো শখ ইচ্ছে আবদার ছিল না যে আমি রাখিনি। যখন যা বলেছি তাই রাখার চেষ্টা করেছি। না খেয়ে দিনরাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে যা টাকা জড়ো করেছিলাম তা দিয়ে সারা জীবন থাকা খাওয়ার কোনো অভাব থাকতো না সাদিয়ার। শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি প্রিয় মানুষটির জন্য অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। তাহলে সাদিয়া তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো আমায়। তাহলে সে কেন পারেনি আমার জন্য অপেক্ষা করতে? কেন আমায় ভুলে গিয়ে জড়ালো নিজেকে নতুন কোনো মায়ায়? সাদিয়ার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু আমাকে তার সম্মুখে দাঁড়াতেই হবে এবং জানতে হবে কে আমার সন্তান। সামনে যতই এগোনোর চেষ্টা করছি ততই কষ্টগুলো বুকের মাঝে বৃদ্ধি পাচ্ছে। অবশেষে 15 বছর পর আবার তার সম্মুখে নিজেকে দাঁড় করালাম, যাকে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসতাম। এমনকি এখনো তার জন্য ঘৃণার বদলে রয়েছে বুক ভর্তি ভালোবাসা। হঠাৎ করে কাউকে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি বোধ করলো সাদিয়া, কিন্তু পরক্ষণে আবার যখন সাদিয়ার চোখের দৃষ্টি আমার উপর এসে পড়ে তখন সাদিয়া বেশ থমকে যায়। সাদিয়া হয়তো এই মুহূর্তে ভাবতেই পারছে না আমি শাহরিয়ার স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছি। শাহরিয়ার তুমি? হ্যাঁ আমি। কেন চমকে গেলে? এত বছর পর আমাকে নিজের সামনে এভাবে এই অবস্থাতে দেখতে পেয়ে? কিন্তু এত বছর তুমি কোথায় ছিলে? কিভাবে ছিলে? কোথায় কোথায় না খোঁজ নিয়েছিলাম আমি, কিন্তু কারো কাছেই ছিল না তোমার খোঁজ। তোমার জন্য কতই না রাত নির্ঘুমে চোখের অশ্রুতে কাটিয়েছি আমি। হাস্যকর। দেখে বুঝতেই পারছি তা তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে নিশ্চয়ই তোমার বর্তমান স্বামী। আমার কথার উত্তরে সাদিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ। ছি, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা। যদি আমাকে তুমি সত্যিকারের ভালোই বাসতে তাহলে কেন অপেক্ষা না করে নতুন করে বিবাহে লিপ্ত হলে? তোমার জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি, কিন্তু তারপরেও তোমার কোনো খোঁজ না পেয়ে বাধ্য হয়ে ধরেই নিয়েছি তুমি আর নেই এই ভুবনে। মরে গেছো তুমি। কিন্তু এত বছর পর তোমাকে দেখে সত্যিই আমি আজ বাকরুদ্ধ। আমার সন্তান কোথায়? তোমাদের বাড়িতে তোমার ভাইয়াদের সাথে থাকে। এর বেশি আর কিছুই জানি না আমি। ছি,
তার মানে ওর কোনো খবরই তুমি রাখো না? কেমন মা তুমি? মন থেকে ভালোবাসলে অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর তাছাড়া তুমি পারতে আমার দেওয়া ফসলকে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অবধি যেতে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটা তীব্র ছিল না, গভীর ছিল না, সত্যি ছিল না। তোমার কাছে শারীরিক সুখটাই অনেক বড় হয়ে গেছিল, তাই হয়তো নতুন কারো তত্ত্বাবধানে চলে গিয়েছ। ভুলে গেলে আমায়, যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রতীকেও ভালোবাসতো। শ্যাট আপ শাহরিয়ার, আমি এখন অন্য কারো স্ত্রী। তুমি আমাকে এভাবে এসব বলতে পারো না। ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আর আমার তত্ত্বাবধানে নেই। শারীরিক তৃপ্তির চাহিদায় অন্য কারো হয়ে গেছো। এতক্ষণ সাদিয়ার বর্তমান স্বামী চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। তিনি আমায় ধমক দিয়ে বললেন, ইউ ইডিয়েট! তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কে? কয়েক মুহূর্তে তোকে আমি টেনে হিস্ট্রে থানা নিয়ে যেতে পারি। সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত করে বলল, উফ, ছাড়ো তো। এসব ছোট লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ড যাওয়ায় আমার ফ্লাইট মিস হয়ে যাবে। চলো এখান থেকে। অতঃপর তারা চলে গেল, আর আমি সেখানে বুক ভরা তীব্র কষ্টগুলোকে নিয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম। 15টা বছর চোখের অশ্রুতে কাটাতে হয়েছে আমায়। আজও সেই চোখের অশ্রুগুলোই হয়ে দাঁড়ালো আমার আগামী দিনের পথ চলার সঙ্গী। অতঃপর বহু বাধাকে উপেক্ষা করে নিজেকে সংযত করে বাড়ির পথে গমন আরম্ভ করলাম। 15 বছর পর নিজ বাড়ির নিকটে এসে খুব একটা অবাকে পরিণত হয়ে যাই আমি। সত্যি বলতে আমারও নিজ ঠিকানা খুঁজতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সেদিনকার ছোট্ট বাড়িটা আজ কতই না বিশাল বাড়িতে পরিণত হয়েছে। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটির বয়স আনুমানিক 12-13 বয়স হবে। মেয়েটিকে সাইড করে আমি ভেতরে প্রবেশ করলে তাতে বিরক্ত হয়ে মেয়েটি বেশ চিল্লাফাল্লা শুরু করে দেয়। মেয়েটি চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয় একসাথে, এবং আমাকে এত বছর পর নিজের চোখে দেখতে পাওয়াকে যেন ভাই আর ভাবি বিশ্বাস বলে কিছুই করতে পারছে না। তারা উভয় যেন এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানটা লাভ করে ফেলেছে। ভাইয়া সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। ভাই, তুই এতটা বছর কোথায় ছিলি? কেমনে, কিভাবে ছিলি? কেন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তুই? তোর চিন্তায় মা বাবা উভয় যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। মা বাবা কোথায় ভাইয়া? তাদের তো দেখতে পাচ্ছি না আমি। আমার কথার উত্তরে ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল, দুর্ঘটনায় মা বাবা মারা যাওয়ার কয়েক বছর পর মাও এ ভুবন ত্যাগ করে অন্য ভুবনে চলে যায়। এখন আমাকে বল, এত বছর আমাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় ছিলি? অতঃপর কান্নায় ভেঙে শুধু এইটুকুই ভাইকে বললাম, মিথ্যা এক অভিযোগের শিকার হয়ে 15 বছর জেলের মতো এক অন্ধকার ঘরে কাটিয়ে দিতে হয়েছিল আমায়। এর বেশি আর কিছুই বললাম না ভাইয়াকে, কারণ আমি চাই না সে কথাগুলো আবার মনে করে নিজের কষ্ট, যন্ত্রণা, বেদনাকে আরও সমৃদ্ধ দ্বিগুণ করতে। যদিও বা ভাইয়া আর কোনো প্রশ্নই করেনি আমায়, কিন্তু ভাবি যেন কোনো ক্রমেই প্রশ্ন করা থামাচ্ছে না। ভাবির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি ভাইকে যখন জিজ্ঞেস করলাম আমার সন্তান কোথায়, তখন ভাই সেই সুন্দরী 12-13 বয়সের মেয়েটিকে দেখিয়ে দিয়ে সাদিয়ার ব্যাপারে কিছু বলতে গিয়েও আটকে পড়েন, কারণ আমি ভাইকে থামিয়ে দিয়ে এয়ারপোর্টের ঘটনাগুলো উল্লেখ করে নিজের মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিলাম। আস্তে আস্তে কেটে গেল বহুদিন। মা বাবাহীন আমার মেয়েটা কোনো ক্রমে যে কষ্টে ছিল না, সেটা আমি কদিনে বেশ ভালো করেই বুঝতে পেরেছি। আমার মেয়ে সার্বক্ষণিক ভাবির সাথে থাকে এবং রাত হলে ভাইয়া আর ভাবিদের সাথেই ঘুমায়। ভাই আর ভাবির কোনো সন্তান না থাকায় তারা আমার মেয়েটিকে নিজের সন্তানের মতোই আদর, স্নেহ, মমতা দিয়ে আগলে রেখেছিল। নিজের মেয়ের দিকে তাকালেই যেন আমার সব কষ্ট নিমিষেই উধাও হয়ে যায়। দেখতে একদম ওর মায়ের মতোই হয়েছে। অতঃপর 3 মাস কেটে গেল। এই 3 মাসে নিজের নিষ্পাপ সন্তানকে দেখেই সব কষ্ট প্রায় ভুলেই গিয়েছিলাম। তার সুরেলা কণ্ঠে বাবা ডাকটা শুনলে আমার অন্তরটা যেন জুড়িয়ে যায়। এখন আমি বেকার হয়ে বাড়িতে বসে আছি, কিন্তু এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই ভাইয়া ভাবি উভয়েরই নেই। আমার মেয়ের রিহির স্কুল ছুটি হয়েছে প্রায় বেশ খানিক সময় আগে, কিন্তু এখনও রিহি বাড়িতে ফিরছে না। তাই চিন্তিত ব্যাকুল হয়ে মেয়েকে খুঁজতে গিয়ে মেয়ের নৃশংস লাশের সন্ধান পাওয়াটা একটা বাবার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটা তারাই খুব ভালো করে উপলব্ধি করতে পারবে যারা এমন পরিস্থিতির শিকার। পোস্টমর্টেমের পর রিপোর্টে স্পষ্ট বড় বড় অক্ষরে লেখা ছিল, আমার নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে হাত মুখ বেঁধে
কিছু সময় পর পর টানা 5 ঘন্টা ধর্ষণ করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু আমার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায় পরপারে। রিপোর্ট হাতে নিয়ে ঠাস করে বসে পড়লাম আমি, আর চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা কথাই বললাম, আমার সাথে কেন বারবার এমন হয়? এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দিতে ইচ্ছে করছে। আমার বেঁচে থাকার যখন সব দরজাই বন্ধ ছিল, তখন এই আধার কাটিয়ে আলোর সন্ধানে একটি মাত্রই বেঁচে থাকার দরজা খোলা ছিল, কিন্তু আজ সেটাও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই কদিনে মেয়েকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নের জাল বুনেছিলাম। যতই কষ্ট হোক, যতই বাতা বিপত্তি আসুক, ভেবেছিলাম মেয়েকে সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে তৈরি করব। রিকে ডাক্তারি পড়াবো, ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু সবার হয়তো সব শখ আহ্লাদ পূরণ হয় না। বেঁচে থাকার শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখার স্বপ্নগুলো এভাবে যে ঝড়ের গতিতে এক নিমিষেই ভেঙে যাবে, সেটা আমি ভাবতে বলতে কল্পনাও করতে পারিনি। ঋষির দিকে চেয়েই অন্তিম শ্বাস অবধি যেতে চেয়েছিলাম আমি, কিন্তু হবে না আর লম্বা শ্বাস নেওয়া, বেঁচে থাকা এ ভুবনে। এখন আর কেউ ডাকবে না আমায় বাবা বলে, বলবে না কেউ চলো যাই হেঁটে হেঁটে নদীর তীরে, দেখে আসি আশপাশের মনোমুগ্ধকর সৌন্দর্যকে। বাবা মেয়ে বসে রইব একসাথে, করব অনেক গপ্পসপ্প। আমার চোখের অশ্রুতে রিপোর্টটা ভিজে একাকার। বুকে লুকায়িত আর্তনাদ অশ্রুসিক্ত নয়নে ভায়া পানি চিটিয়ে ভাবির জ্ঞান ফিরানোর বৃথা চেষ্টাই না করছে। আমি জানি সব থেকে বেশি স্বয়ং ভাবি আঘাত পেয়েছেন, কারণ আজ থেকে ভাবির বুক শূন্যতে রূপান্তর হয়ে গেল। যে ভাবি রিহিহীন এক মুহূর্তের জন্যও থাকতে পারেন না, না জানি সেই ভাবি রিহিকে ছাড়া আগামী দিনগুলো কিভাবেই বা কাটাবেন। দুহাত দিয়ে যখন নিজমের লাশ কবরে রেখেছিলাম, তখন আমার মন ব্যথার আর্তনাদে আমায় প্রশ্ন করেছিল, কেন পাশের কবরটা খোঁড়া হলো না তোর জন্য? 1 সপ্তাহ হলো প্রতিদিনের মতোই দাঁড়িয়ে আছি মেয়ের কবরের সামনে। এটা ভেবে আমার আরও বেশি কষ্ট হচ্ছে, সাদিয়া কেন রিহির মৃত্যুর সংবাদটা পেয়েও শেষবারের মতো দেখতে আসলো না ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে। ব্যাপারটা ভাবলেই কষ্টগুলো আরও তীব্র আকার ধারণ করে। আমার মনে প্রচুর ঘৃণা জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি। মনে মনে করেছি শপথ, ভাববো না আর তার কথা, রাখবো না মনে তার কোনো স্মৃতি। দিন যতই যাচ্ছে, রিহি ছাড়া ভাবির কন্ডিশন ততই দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। পরের সন্তানকে যে কেউ এত পরিমাণ ভালোবাসতে পারে, সেটা ভাবিকে না দেখলে আমি হয়তো বুঝতে বা জানতেও পারতাম না। নামাজের পর ভাবির এরূপ চোখের অশ্রু আমার কাছে দিন দিন তীব্র আকারে অসহনীয় হয়ে উঠছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাইও বেশ শোকের মাঝে রয়েছে, আগের থেকে নিশ্চুপ হয়ে গেছে। পুলিশ তদন্ত করছেন, তবে অপরাধীর শিখরে যাওয়ার কোনো ক্লুই পাচ্ছেন না তারা। নদীর পাড়ে বসে আছি। একসময় কতই না বাবা মেয়ে সময় কাটাতাম এখানে। উত্তর দিক দিয়ে বয়ে আসা বাতাস আমার মনকে দুলিয়ে তোলার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে। নদীর পাড় থেকে উঠে বাড়িতে আসার পথে হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দিল আমায় বাবা বলে। কণ্ঠটা আমার মনকে মুহূর্তেই বিমোহিত করে তুলতে বাধ্য করলো। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, পেছন ফিরে আমি কাউকেই দেখতে পেলাম না। মাগরিবের নামাজের পরে রুমে শুয়েছিলাম, জ্বরে শরীরটা আমার পুড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মাথা ঝিমঝিম করছিল, সারা শরীরে হঠাৎ অজস্র যন্ত্রণার আর্তনাতে আমি কুকিয়ে উঠলাম। অতঃপর সেদিন খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি আমি। আজ 8 দিন পর আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সক্ষম হই। রিহির পড়ার টেবিলে চেয়ার টেনে মন খারাপ করে বসেছিলাম, আর আনমনে একটা খাতার পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। হঠাৎ থেমে যায় আমি, মাঝ পৃষ্ঠায় কিছু জঘন্য ঘৃণাপূর্ণ ভাষায় কিছু লেখা দেখে। আমার এখনও মনে আছে, মৃত্যুর 1 দিন আগে রিহি খাতাটা ক্রয় করে বাসায় নিয়ে এসেছিল। মধ্যখানের পৃষ্ঠা ছাড়া বাকি পৃষ্ঠাগুলো সম্পূর্ণ ফাঁকা। স্পষ্টভাবে মধ্যখানের পৃষ্ঠাটিতে অনেক বাজে ধরনের ঘৃণাপূর্ণ ভাষায় লেখা ছিল, যা মুখে উচ্চারণ বা উল্লেখ করাও পাপ। আমি নিশ্চিত অন্তত মেয়ে এরূপ কিছু লিখতে পারে না। তাহলে কে লিখতে পারে এরূপ জঘন্য লেখা? হয়তো বা আগে থেকেই কেউ লিখে রেখেছিল। অতঃপর গোলাপি রঙের খাতাটা বন্ধ করলাম। কভার পেজের বাম পাশে ছোট করে লেখা জনতা লাইব্রেরি। পরের দিন সকালে ধীর পায়ে রিহির স্কুলের সম্মুখে এসে দাঁড়ালাম। স্কুলের বেশ কিছুটা পেছনের দিকে জনতা লাইব্রেরি, আশপাশটা বেশ কিছুটা শুনশানও বটে। স্কুলের সব ছাত্রছাত্রী হয়তো এখান থেকে নিজেদের যাবতীয় জিনিসপত্র কিনে থাকে। লাইব্রেরি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছি আমি। রিহির বয়সে একটা মেয়ে লাইব্রেরির ভিতরে অবস্থান করছে। চকচকে একটা নোটে গিয়ে দিয়ে গোলাপি রঙের খাতাটা ক্রয় করে মেয়েটি যখন লাইব্রেরি থেকে বেরোচ্ছিল, তখন লাইব্রেরিতে থাকা বিক্রয়কর্তা বয়স তেমন একটা হবে না, 19-20 হবে। সেই ছেলেটা লোভার্ত এক জানোয়ারের মতো তাকিয়েছিল সেই মেয়েটির দিকে। অতঃপর মেয়েটি যখন খাতাটা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমি মেয়েটিকে আটকে তার
হাত থেকে গোলাপি রঙের খাতাটা নিয়ে মাঝখানের পৃষ্ঠা উল্টাতেই থমকে যায়। এখানে সেই একই রকমের ঘৃণাপূর্ণ ভাষায় অনেক কিছু লেখা রয়েছে, যা উচ্চারণ করার স্বাদ অন্তত আমার নেই। মুহূর্তেই সন্দেহ বেড়ে গেল আমার। হুট করে সেই পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে মেয়েটির দিকে খাতাটা এগিয়ে দিয়ে বললাম, সরি মামুনি, আমার এই মুহূর্তে একটা খাতার পৃষ্ঠার প্রয়োজন ছিল। মেয়েটি আমার কাছ থেকে নিজের খাতাটা নিয়ে বিরক্তিকর মুডে বলল, ইটস ওকে। অতঃপর মেয়েটা চলে গেল আর আমি খাতার ছেঁড়া পৃষ্ঠাটা নিয়ে লাইব্রেরির সম্মুখে এসে উপস্থিত হলাম। লাইব্রেরির উপরে সাইনবোর্ডে বড় বড় করে লেখা, মেয়েদেরকে সম্মান করতে শিখুন। বেশ সময় ধরে দাঁড়িয়ে আছি এখানে, এতে যেন ছেলেটির কোনোই ভ্রুক্ষেপ নেই। রাস্তায় কানে হেডফোন লাগিয়ে বকাটে ছেলের সব আজে বাজে গান শুনে নারীদের পেছন পেছন হাঁটে, ঠিক তেমনই এক বিরক্তিকর গান আমার মতে, যেটাকে গান বলাটা ভুল, সেসব শোনাতে পুরাপূর্ণ বিভোর ছেলেটি। অতঃপর আমার হস্তক্ষেপে ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলল, সমস্যা কি, কি চাই? খাতার ছেঁড়া পৃষ্ঠাটা এগিয়ে দিয়ে আমি রাগান্বিত কণ্ঠে বললাম, বাচ্চাদের খাতার মাঝ পৃষ্ঠায় এসব ঘৃণাপূর্ণ কথা লিখে রাখার মানে কি? মুহূর্তে ছেলেটা বেশ হকচকে উঠে বলল, কি যাতা ভুলভাল বলছেন এসব? সকালবেলা কি কিছু বাজে বাজে জিনিস খেয়ে এসেছেন, যার জন্য এখানে এসে রাস্তায় পাগলদের মতো কথাবার্তা বলছেন? মুহূর্তে ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম ছেলেটিকে। স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেয়ে রয়েছে সে। অতঃপর পুলিশকে ফোন করার সাথে সাথে যত দ্রুত সম্ভব পুলিশ এসে উপস্থিত হয়। ছেলেটি বেশ চালাক, তবে পুলিশের সামনে শেষমেশ ছেলেটির সব চালাকি বৃথা হিসেবে প্রমাণিত হলো। পুলিশের এক দুই ঘা পড়তে সুরসুর করে এক নিমিষেই সব সত্য বলে দিয়ে নিজেকে আমার মেয়ের ধর্ষণ হত্যার দোষী হিসেবে সাব্যস্ত করলো সবার সামনে। কতটা নিচু মন মানসিকতার অধিকারী না হলে কেউ এমন একটা ঘৃণিত নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করে না। চিকন আকারের কাঁচা বাঁশ কেটে এনে ছেলেটিকে সাধারণ জনগণের সম্মুখে উলঙ্গ করে পিটানো হলো। সবাই ধিক্কার জানিয়েছেন, এমন ঘটনা যেন আর কোথাও কারো সাথে না ঘটে। রক্তাক্ত আধমরা অবস্থায় টেনে হিঁচড়ে ছেলেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ এসে যেখানে ধর্ষণের কোনো সঠিক বিচারই পাওয়া যায় না, সেখানে নিজের মেয়ের ন্যায্য বিচার পেয়ে সুস্থির শ্বাস নিলাম আজ। খুব দ্রুতই ফাঁসির কার্যক্রম করা হবে। ওর মতো এক নরপশুর নিজের রুমের জানালার কাছে বসে আছি আর ভাবছি, তিলে তিলে রক্ত পানির বিনিময়ে যে টাকা ব্যাংকে জমা করেছিলাম সেগুলো কোথায়? এই ব্যাপারে ভাই আর ভাবিকে জিজ্ঞেস করলে তারা উভয়ই এক কথাই বলল, তারা কিছুই জানে না। হয়তো সাদিয়া আত্মসাৎ করে ফেলেছে। অতঃপর নিজেকে নিজেই সবকিছু ভুলে থাকার জন্য আহ্বান করছিলাম, তখন হঠাৎ নিজে কারো চিৎকার চেঁচামেচিতে আমি কিছুটা বিভ্রান্ত হলাম। নিজের রুম থেকে নিচে এসে দেখলাম একটা লোক আঙ্গুল তুলে ভাইকে কথা শোনাচ্ছেন। পরে জানতে পারলাম ভাইয়া লোকটির থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখনও সেই টাকা পরিশোধ করতে না পারায় বাড়িতে এসে ভাইয়াকে এভাবে কথা শুনিয়ে চলে গেলেন লোকটি। পড়ে গেলাম বেশ দুশ্চিন্তার মধ্যে। এতগুলো টাকা কিভাবেই বা ভাইয়া শোধ করবেন? পরের দিন লোকটি আবার আসলেন এবং আবারও ভাইয়ের মুখে না শব্দটা শুনতে পেয়ে বেশ ক্ষুব্ধ হয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়। অতঃপর আমি লোকটিকে অনুরোধ করে কিছু সময় চাইলে লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং কি যেন একটা ভেবে ভাইয়াকে পাশের রুমে নিয়ে গেলেন। কিছু সময় পর ভাইয়া আর লোকটি উভয়ই একসাথেই রুম থেকে বের হয়, তবে ভাইয়ার মুখমণ্ডল সেই মুহূর্তে আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। লোকটিও চলে যায়। রুমে কী কথা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আমি ভাইয়া ভাবিকে কাউকে কোনো কিছু বলল না। পরের দিন সকালটা আমার দুশ্চিন্তার মধ্যেই কাটছিল। দুপুরে খাবারের দানা মুখে তোলার সময় আবার সেই লোকটি এসে হাজির হলেন, তবে আজ সঙ্গে পুলিশও নিয়ে এসেছেন। বাড়ি খালি করতে বললেন দ্রুত। সকালে না খেয়েছিলাম, এখন একটু খাওয়ার ইচ্ছে জেগেছিল মনে, কিন্তু শেষমেশ খেতেও পারলাম না। ভাই একটা ছোট কোম্পানিতে চাকরি করেন, যদি এই বাড়িটা ছেড়ে দিতে হয় তাহলে দৈনন্দিন জীবন বেশ একটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে। অতঃপর গতকালকের মতো আজও বেশ অনুরোধ করলাম, কিন্তু এতে তিনি আরও রেগে গিয়ে বললেন, তোমার অনুরোধেই গতকাল তোমার ভাইকে একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু সে স্বীকার করেনি, তাই এখন কিছুই করার নেই আমার। কেমন শর্ত? শর্ত এটাই দিয়েছিলাম তোমার ভাইকে যে তোমাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য যাতে রাজি করাই। বয়স্ক লোকটির এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। অতএব আমি বললাম, আমার মধ্যে এমন কী দেখেছেন যার জন্য নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিতে চাচ্ছেন? আপনি কি আমার সম্বন্ধে সব কিছু জেনে শুনে এমনটা বলছেন? তো তোমার ব্যাপারে আমি সব কিছুই জানি, এখন এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারবো না। সিদ্ধান্তটা তোমার হাতে, আরও একদিন সময় দিলাম, ভেবে দেখো। কথাটা বলার পরপরই তিনি চলে যান এবং তার সাথে আসা পুলিশগুলো। অতবার ভাইয়া বলল, ভাবছি বাড়িটা খালি করে দিব। ভাইয়ার কথা জবাবে আমি বহু কষ্টে বললাম, না ভাইয়া, আমি চাই না তোমরা নিজ বাড়িহীন থেকে কষ্টে জীবনযাপন করো। তার চেয়ে হবে এটাই ভালো শর্তে রাজি হয়ে যাবে। পাগল হয়েছিস? ওনার মেয়ের বয়স 30 বছর। তাতে কি হয়েছে?
আমার বয়সও তো তার চেয়েও অধিক। ওনার মেয়ে কোনোদিনই মা হতে পারবে না, যার জন্য একের পর এক সম্বন্ধ ভেঙে গেছে, আর তোকে সেখানে ঘর জামাই হিসেবে থাকতে হবে। আমি চাই না আমার জন্য নতুন করে তোর জীবনে আবার কোনো কষ্টের সূত্রপাত হোক। ভাইয়ের কথার উত্তরে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, তাতেও আমি রাজি ভাইয়া। আমি জানি শারিয়ার, তুই এসব মন থেকে নয়, বাধ্য হয়ে বলছিস। তোর কষ্ট আমি কিছুটা হলে উপলব্ধি করতে সক্ষম। না ভাইয়া, আমি মন থেকেই বলছি। তোমরা আমার অবর্তমানে আমার মেয়েকে অনেক আদর স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানের মতো রেখেছিলে, আর আমি তোমাদের জন্য এটুকু করতে পারবো না? আর আমি এমনিতেই চাই না তোমরা এভাবে নিজ বাড়িহীন থাকো। কিন্তু অতঃপর ভাইয়াকে আমি থামিয়ে দিয়ে নিজেই ফোন করে হ্যাঁ সম্মতি প্রদান করলাম। সবশেষে আবার নতুন করে এক বিবাহে আবদ্ধ হলাম, যা আমি সত্যি বলতে কখনোই চাইনি। ভাইয়া সেই সময় ঠিকই বলেছিল। আমি বাধ্য হয়ে রাজি হয়েছি, কারণ এতগুলো টাকা পরিশোধ করা অন্তত ভাইয়ার দ্বারা সম্ভব হতো না। তাই রাজি হয়ে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছিল। আর এমনিতেই বারবার বিয়ে ভেঙে যাওয়ার বেদনা একটা মেয়ের কাছে কতই না বেদনাদায়ক হয়ে থাকে। মেয়েটা দেখতেও যথেষ্ট সুন্দরী, তবে এতে কোনো ভ্রুক্ষেপ আমার নেই। বিয়ের প্রথম রাতেও আমার বর্তমান স্ত্রীর সাথে কোনো প্রকার কথোপকথন হয়নি। সারা রাত সোফায় বসেছিলাম আমি, আর ভাবছিলাম কি হবে আমার আগামী দিনগুলোতে। বিয়ের দিন উপস্থিত না হতে পেরে পরের দিন শ্বশুর বাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বড় বোন এসেছিল দেখতে আমায়। তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল সেই মুহূর্তে। নিমিষেই যেন একজন বোবা মানুষে পরিণত হয়ে গেছিলাম। সেই মুহূর্তে মুখের ভাষাই হারিয়ে ফেলেছিলাম, কারণ এই সেই মেয়ে যার মিথ্যে সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে 15টা বছর জেল খাটতে হয়েছিল। মাথার এক কোণে এখনও মনে আছে রূপা নামের এই জঘন্য মেয়েটিকে, যার জন্য আমার সুখময় জীবনটা কষ্টময়ে পরিণত হয়েছে। সেদিনকার দিনগুলো ক্ষণে ক্ষণে আজও আমার বুকের ভেতরটাকে কষ্টের তীব্র আগুনের দহনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে তুলতে বাধ্য করে। এখনো ভুলিনি আমি তার মুখচ্ছবিটা, যার জন্য আমার জীবনটা ধ্বংসের শীর্ষস্থান লাভ করেছে। নিমিষেই সব দিক দিয়ে আমার বুকের গহীন ঘরে জমাট বাঁধা কষ্ট যন্ত্রণা বেদনাগুলো আরও তীব্র গভীর হতে আরম্ভ হলো। বেশ কিছুক্ষণ হয়েছে এখনো রূপা নামক মেয়েটা আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে ঠিক পাচ্ছে না। মনে নেই হয়তো এই আমায়, যাকে ওই দিন ফাঁসানো হয়েছিল মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে। কিন্তু আজও ঠিক মনে আছে এই আমার, যার জন্য তিলে তিলে কষ্ট যন্ত্রণার আর্তনাদে চেয়েছিলাম আমি সৃষ্টিকর্তার কাছে নিজ মৃত্যুর ঠিকানা। অতঃপর রূপা বেশ স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলাম আমার সাথে, কিন্তু তার কোনো কথাতেই রেসপন্স বলতে কিছুই করলাম না আমি। এতে কিছুটা অপমানিত বোধ করল রূপা, কিন্তু তাতে কোনোই ভ্রুক্ষেপ অন্তত আমার নেই। পাশ কাটিয়ে চলে গেলাম ভাইয়ার ভাবির কাছে। ঘৃণায় এখনও শরীরটা শিরশির করে উঠছে। চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু পারিনি বলতে, কারণ সঠিক সময় আসেনি এখনো। সেই সময় রাগের বশে রূপাকে অতীত স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছেটা ছিল বোকামি। চুপচাপ নিরিবিলি থাকাটাই বর্তমান আমার জন্য শ্রেয়। পাপিষ্টরা শাস্তি পাবেই, আজ নয়তো কাল, তাই বলে এর জন্য ব্যাকুল হয়ে ওঠার কোনো প্রয়োজন অন্তত আমার নেই। ভাবাতে সম্পূর্ণ বিভোর ছিলাম আমি। অতঃপর ভাইয়া হস্তক্ষেপ করে বলল, কি ভাবছিস এমন করে? আর না কিছু না। আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই তোকে এখানে আমরা হিনা ঘর জামাই হিসেবে থাকতে হবে। না ভাইয়া, এতে কোনো রাগ অভিযোগ অভিমান আমার নেই। তোমরা এবার নিশ্চিন্তে যেতে পারো নিজেদের গন্তব্যে। আর করো না কোনো চিন্তা, এই আমায় নেই। আজই ভাইয়ারা চলে যাচ্ছে এখন থেকে। যাওয়ার আগে ভাইয়া আমার অশ্রুসিক্ত নয়নে জড়িয়ে ধরেছিল আমায়। হয়তো আর সার্বক্ষণিক পারবে না দেখতে আমায় নিজের চোখের সীমানায়। অতঃপর ভাইয়ার ভাবি সবাইকে বিদায় জানিয়ে যাত্রা আরম্ভ করলেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ভাই এবং ভাবি যাওয়ার পরপরই বাড়ির ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে পড়লাম আমি। এত বছর পর সেই অভিশপ্ত ঘৃণিত নারীকে নিজের বর্তমান স্ত্রীর বড় বোন হিসেবে দেখতে পেয়ে আশ্চর্যে যেন কোনো সীমা নেই আমার। সেটা আমি বাস্তব অবাস্তব কল্পনা অকল্পনা স্বপ্ন বা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। জানি না কার কি এমন ক্ষতি করেছিলাম আমি, যার ফলস্বরূপ আমাকে তিলে তিলে কষ্টের অতল গভীর সাগরে তলিয়ে যেতে হচ্ছে। বারবার প্রতিনিয়ত জীবনের প্রতিটা মুহূর্তে আমিই কেন কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। বুক কাটা ছাড়া হয়তো কেউ বুঝতে বা উপলব্ধি করতে সক্ষম হবে না এই বুকে কিরূপ দহন। পাশে দুটো টবে দুটো গোলাপ ফুল গাছ লাগানো। আমার আবার ফুল ছেঁড়ার বাজে স্বভাব রয়েছে। খপ করে একটা ফুল ছিঁড়ে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালাম। তার খানিকটা সময় পর একটা পিচ্চি ছাদে এসে হাজির হয়। সম্ভবত আমার বর্তমান স্ত্রী রায়ের কোনো কাজিনের ছেলে হবে। ছেলেটি সেই ফুল গাছগুলোতে বেশ ঘুরে ঘুরে দেখছিল।
ঠিক সেই মুহূর্তে রায় ছাদে আসে এবং গোলাপ গাছে একটি ফুলের শূন্যতা দেখতে পেয়ে রায় সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ধমকেশ্বরে পিচ্চি ছেলেটাকে বলল, তন্ময়, তুই কি এখান থেকে ফুল ছিঁড়েছিস? কই না তো, আমি তো ফুল ছিঁড়িনি। হঠাৎ ঠাস করে পিচ্চি ছেলেটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে রায় বলল, মিথ্যা বলা আমি একদমই পছন্দ করি না। এর আগেও তুই এখান থেকে ফুল ছিঁড়েছিস, আর আজও তার ব্যতিক্রম হলো না। তুই জানিস না আমি অযথায় ফুল ছিঁড়ে এমন কাউকে দেখতে পারি না। সত্যি বলছি, আমি এমনটা করিনি। আবার মিথ্যা বলছিস? এতক্ষণ কান্না না করলে এবার ঠিকই রায়ের তীব্র ধমকে কান্না করে দিয়ে ছেলেটি ছাদ থেকে চলে গেল এবং যাওয়ার আগে আবারও বলে গিয়েছে সে ফুল ছিঁড়েনি। একটা ফুল ছেঁড়ার জন্য রায় এতটা রেগে যাবে সেটা আমার কল্পনার শতগুণ বাহিরে অবস্থান করেছিল। আরে বেচারা পিচ্চি ছেলেটা শুধু শুধু আমার জন্যই রায়ের ক্রোধের শিকার হতে হলো। পিচ্চি ছেলে অন্তত মার খাওয়ার পরে আর মিথ্যের আশ্রয় গ্রহণ করবে না। অতএব এবার রায়ের সন্দেহের তীর এসে বেদ করলো আমার বুকেখানে। দ্রুত ফুলটা পকেটে গুজে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। যেখানে একটা পিচ্চি ছেলের গায়ে হাত তুলতে যে মেয়ে দ্বিধাবোধ করে না, সেখানে আমি তো এক জ্ঞান বুদ্ধিওয়ালা। অতঃপর রায় আমার পিছনে এসে দাঁড়ালো এবং ভ্রু কুচকে আমায় কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কি ফুলটা ছিঁড়েছেন? আমি কেন ফুল ছিঁড়তে যাবো? আশ্চর্য। একটু এদিক ফিরুন তো। জি বলো। আপনার পকেটে ওটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আপনি আমার সন্দেহের চোখে দেখছেন। আমার জ্ঞান বুদ্ধি কি এতটাই লোপ পেয়েছে যে আমি শুধু শুধু অযথাই গাছ থেকে ফুল ছিঁড়ব? তাও ঠিক। আর আপনি তো আর ছোট নন যে অযথাই ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্যটা নষ্ট করবেন। যাই হোক, বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবেন না, নিচে চলে আসুন। কেন? অসুবিধা আছে। বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকা লোককে পছন্দ করতে আমি অভ্যস্ত নই। কথা বলার পরপরই রায় চলে গেল। বুঝলাম না আমি ছাদে দাঁড়িয়ে থাকলে তার কি এমন অসুবিধা। অতঃপর বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা স্পষ্ট বুঝতে সক্ষম হলো। পাশের ছাদেই অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়েছিল, তার জন্যই হয়তো রায় আমায় এমনটা বলল। পরিশেষে অনেকগুলো দিন কেটে গেল। আমার আর রায়ের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে আরম্ভ করলো। মাঝে মাঝে রায়ের বড় বোন যখন বাড়িতে আসতো তখন আমি তার থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চেষ্টা করতাম, কারণ বিষাক্ত সাপ আবার যখন তখন দংশন করতে পারে। রূপা যখনই শ্বশুর বাড়ি থেকে নিজ বাবার বাড়ি আসতো তখনই আমাকে দেখলে কিছু একটা ভাবাতে বিভোর হয়ে পড়ত। হয়তো কিছু মনে করার চেষ্টা করত, কিন্তু কিছুতেই মনে করতে পারতো না। সকালবেলা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন সাদিয়াকে রাস্তার পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছুটা অবাক হলাম। অতঃপর মন বারণ করা সত্ত্বেও আবার সাদিয়ার সম্মুখে দাঁড়িয়ে বেহায়াদের মতো জিজ্ঞেস করলাম, কেমন আছো? উত্তরে কিছুই বললো না। অতএব আমি আবার বললাম, বর্তমান স্বামীর কুকীর্তিগুলো মানতে অসুবিধা হচ্ছে, তাই তো? হঠাৎ আমার এমন কথা শুনে সাদিয়া বেশ একটা অবাকই পরিণত হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালে আমি তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, তুমিও যেমন 4 বছরের সন্তান রেখে অবৈধ কাজে লিপ্ত হয়েছিলে, ঠিক তেমনি তোমার বর্তমান স্বামীও তুমি এবং তোমার বর্তমান ছেলে মেয়েকে রেখে অন্য এক নারীর সাথে পরক্রিয়া নামক পাপিষ্ঠে লিপ্ত। আমার কথাগুলো শুনে সাদিয়া স্তব্ধ হয়ে যায়। কপাল থেকে ঝরে পড়ে ঘামগুলো দ্রুত মুছে উত্তরে ভয়ার্ত গলায় বলল, তো তো তুমি কি করে জানলে? সেটাই তো রহস্য। আমার ভালোবাসার যোগ্য যেমন তুমি ছিলে না, তেমনি তোমার বিশ্বাসের যোগ্যও ও ছিল না। ব্যাপারটা কতই না হাস্যকর, তাই না সাদিয়া? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদিয়া। মুখে তার স্পষ্ট মুখে উঠেছে অনুতাপের ছায়া। টলমল করতে থাকা চোখের জলগুলো মুছে দিয়ে সাদিয়া বলল, হ্যাঁ, ফুলটা আমারই ছিল। আমি চাইলেই তোমার সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অবধি যেতে পারতাম, কিন্তু তুমি সঠিক ছিলে। হয়তো ছিল না অতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসা, তাই তো লিপ্ত হয়ে পড়েছিলাম অবৈধ কোনো পাপিষ্ট কাজে। কখনো ভাবিনি হবে এমন। তবে আমায় ক্ষমা করে দিও শাহরিয়ার। সাদিয়ার কথাগুলো জবাবে আমি মুচকে এসে বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটা শুনুনি, এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই সাদিয়া। তুমি অনেক ভুল করেছ, যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই। হু হু করে কান্নায় ভেঙে পড়ে আমার সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে অতঃপর সাদিয়া দ্রুত চলে গেল। আশেপাশের অনেক লোক তাকিয়েছিল এদিকে,
তাতেও যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না আমার। তাচ্ছিলের হাসি দিয়ে সেখান থেকে চলে আসার সময় কেউ একজন কাঁধে হাত রাখল আমার। আশ্চর্য হয়ে পেছনে ফিরে নয়ন জোড়া দিয়ে দেখলাম এক বোরকা পরিধান থাকা নারী। মেয়েটি আমাকে বলার কোনো সুযোগ না দিয়ে খপ করে হাত টেনে ধরে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকার আড়ালে থাকা নিজের মুখখানি। অবাক হয়ে আমি বললাম, এ কি রাই, তুমি? হ্যাঁ, আমি এক কাজিনের বাসা থেকে ফেরার পথে পেলাম তোমার দেখা। তা কে ছিল সে মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমার এই নিকট থেকে? অতঃপর আমি কিছুটা গম্ভীর কণ্ঠে বললাম, সে আমার প্রথম স্ত্রী ছিল। আমার এমন কথা শুনে রায় কিছুটা ক্ষুব্ধ রাগান্বিত হয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলে? আহ, ব্যাপারটা অন্য মাইন্ডে নিও না রাই। আমি উপলব্ধি করতে সক্ষম তুমি এখন কি ভাবছো, তবে যা ভাবছো সেটা এক্ষুনি স্থগিত করো, কারণ তুমি ভুল ভাবছো। যার সাথে সম্পর্ক একবার ভেঙেই গেছে তার সাথে আবার সামনাসামনি হয়ে কথা বলার কি মানে? বাসায় চলো আমার সাথে, দেখি না জানো আর কোনোদিন তার সাথে। অন্তিমবারের জন্য এই আমি কিন্তু বলে দিচ্ছি তোমায়।